বেঙ্গল অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতির যিনি রাজ্য সভাপতি অঞ্জনবাবু, তার কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, সেটা সম্প্রতি 3400 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 19 সালে পরীক্ষা হয়েছিল, এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে 1700 অঙ্গনওয়াড়ি বর্তমানে যারা কর্মী সহায়িকা হিসেবে আছেন তাদের পরীক্ষা দিয়ে পরে সেখান থেকে নিয়োগ হওয়ার কথা। তাদের জন্য নিয়োগ হয়েছে, তাদের মধ্যে থেকে 400 জনকে নিয়োগ করা হয়েছে। বাকি 1300 সেটা এখনও দেওয়া হয়নি। বাকি 1300 মানে পুরোটাই ধরুন, এখন এদের জন্য কোনো সিট দেওয়া হয়নি, পুরোটাকেই বিক্রি বাট্টা করার ব্যবস্থা করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমরা বিধানসভায় আবার গিয়েছিলাম। মাননীয় বিরোধী দলনেতাকে আমাদের চিঠি দিয়ে এসেছি। আমরা ওনাকে এবং নওশাদ সিদ্দিকী সাহেবকে বলে এসেছি যে আগামী এই যে বিধানসভার অধিবেশন চলছে সেখানে যেন আমাদের বিষয়টাকে তোলা হয়। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা অনুরোধ করেছি, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, সরকারি কর্মচারীদের যে সার্ভিস অ্যাক্ট, সেটা অনুযায়ী একটা 3 সদস্যের কমিটি থাকা দরকার, যারা সেই কমিটি সরকারি কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগের নিষ্পত্তি করবেন। মুখ্য সচিবের নেতৃত্বে সেই কমিটি থাকার কথা। বিরোধী দলনেতাকে আমরা বলেছি যে সেই কমিটিটা যাতে সরকার করতে বাধ্য হয়, সেই জন্য আপনি ব্যবস্থা করুন, হস্তক্ষেপ করুন। উনি বলেছেন যে আমাকে চিঠি দিন, আমি যেমন সরকারকে লিখব, বিধানসভায় তুলব, ঠিক তারই সাথে রাজ্যপাল মহাশয়কে উনি পাঠাবেন, যাতে করে উনি ব্যবস্থা নিতে পারেন। বলেন আরেকবার যে এই যে মোবাইল ফোন বা যে এটা টাকাটা, সেটা কোন সময় অ্যালট করা হয়েছিল, কাদের মাধ্যমে অ্যালট করা হয়েছিল, এবং সেটা দিয়ে কিছু হয়নি বলে যে আপনারা অভিযোগ করছেন, সেটা যদি আপনি স্পষ্ট করেন। আইসিডিএস সম্পূর্ণ কাজটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলে গোটা ভারতবর্ষে। 2018 সাল থেকে সিদ্ধান্ত হয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দৈনন্দিন যে কাজগুলো করতে হয় তার রিপোর্ট দিতে হতো আগে ম্যানুয়ালি খাতার মাধ্যমে। 12টি খাতা তাদের মেনটেন করতে হয়, সেটা টোটালি অনলাইনে করা হবে। তার জন্য কেন্দ্রীয় সরকার মোবাইলের জন্য অর্থ বরাদ্দ করেছে প্রতিটা রাজ্যের জন্য, সেখানে আমাদের রাজ্যেও রয়েছে। কেন্দ্রীয় সরকার যা বরাদ্দ করে তার 60%, 40% রাজ্যকে তার সাথে যুক্ত করতে হয়। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যের জন্য 8,000 টাকা করে বরাদ্দ করেছে। তার সাথে 40% যদি যোগ করা হয় তাহলে 4,000 টাকা আনুমানিক হয়। সেটা যোগ করে মোবাইলের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করে মোবাইল ফোন দেওয়ার কথা, তার মাধ্যমে অনলাইন কাজটা করতে হবে। স্বাভাবিক নিয়মেই যখন একটা নতুন সিস্টেমে কাজ শুরু হয়, যদি অনলাইনে হয় তাহলে স্বাভাবিকভাবে তার প্রথম মাধ্যম হচ্ছে মোবাইল। মোবাইলটাকে সচল রাখতে গেলে তাতে রিচার্জটা জরুরি এবং প্রশিক্ষণটা জরুরি। পশ্চিমবাংলায় 2019 সালে অর্থ বরাদ্দ হওয়ার পরেও আজকে 2023 সাল, এখনও পর্যন্ত মোবাইল দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী একটি মোবাইলের মেয়াদ হচ্ছে 4 বছর, যা ইতিমধ্যে প্রায় শেষ হতে চলল 4 বছর, অর্থাৎ দ্বিতীয় মোবাইল পাওয়ার সময় হয়ে এসছে। মোবাইল না দেওয়া সত্ত্বেও এই সমস্ত গোটা পশ্চিমবাংলার কর্মীদের জোরপূর্বক, বলপূর্বক, ভয় দেখিয়ে কাজগুলো জোর করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো সরকারি নির্দেশ নেই। সরকারি কাজ সাধারণত সরকারি আদেশ এবং নিয়মের মধ্যে হয়। এই কাজের জন্য কোনো নিয়ম বা নির্দেশ না থাকা সত্ত্বেও জোর করে ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের 210তম দিনে যে অবস্থান মঞ্চ, সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা আমাদের মধ্যে যারা আমরা বলেছিলাম যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী আছে, মূলত চুক্তিভিত্তিক নন, তাদের বিষয়টাকে নিয়ে। কিন্তু এটা একটা বড় প্রজেক্ট, সেখানে একটা বড় দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির বিষয়ে এবং তারপরেও কর্মচারীদেরকে জোর করে কাজ করানো, সেই বিষয়েই আমরা কিছু কথা বলবো। আমাদের সংগঠনের এই যে সংগ্রামী যৌথ মঞ্চ, তার মধ্যেই যুক্ত হয়ে আছেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতি। মূলত সরকারের যে 1,16,000 অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, তাতে যাদের কর্মী এবং সহায়িকাদের ভূমিকা পালন করেন, তাদেরকে নিয়ে যে কর্মী সবথেকে বড় সংগঠন, তারা আমাদের মধ্যে সংযুক্ত আছেন। এই যে কাজ, সেই কাজটা সম্পূর্ণরূপে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে চলে, এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে ইউনেস্কো থেকে ফান্ড আসে এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসে।
2018 সালে অর্ডার হয়েছিল যে ওনাদের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলোকে স্মার্টফোনের মধ্যে দিয়ে করতে হবে ডিজিটালি। সেই উদ্দেশ্যে 20-21 অর্থবর্ষে কেন্দ্রীয় শিশু কল্যাণ ডিপার্টমেন্ট থেকে, যেটা ওনাদের মাদার ডিপার্টমেন্ট, আমাদের রাজ্যের যে ডিপার্টমেন্ট আছে সেখানে স্মার্টফোন কেনার জন্য পয়সা দেওয়া হয়, যে প্রত্যেকটা সেন্টারে স্মার্টফোন দিতে হবে। তার যে স্পেসিফিকেশান আছে সেগুলো সব আছে, আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু সেই টাকা পাওয়ার পরেও ভারতবর্ষের সমস্ত রাজ্য স্মার্টফোন দিলেও, কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার পরেও আমাদের রাজ্যে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো স্মার্টফোন প্রোভাইড করা হয়নি। এই স্মার্টফোনে নিয়মিতভাবে তার যে ডেটা এবং ডেটা প্যাক ভরার জন্য যে পয়সা দেওয়ার কথা, সেই পয়সা দেওয়া হয়নি। এবং কথা ছিল যে এগুলো নিয়ে কাজ করলে পরে একটা এক্সট্রা অনারারিয়াম পাওয়া যাবে উৎসাহ ভাতা হিসাবে, এটাও দেওয়া হয়নি। তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে যে ওনাদের যে স্যালারি সেটা 2018 সালে 500 টাকা বৃদ্ধির লিখিত অর্ডার দেওয়া হয়, 1 মাস সেটা দেওয়াও হয়, তারপরে কোনো অজ্ঞাত কারণে সেটা আবার কমিয়ে দেওয়া হয়। এই বিষয়গুলোকে নিয়েই আমরা পূর্বে ডেপুটেশন দেওয়া হয়েছে, আবার আমরা লিখিত জানাচ্ছি, এবং তার সাথে একটা কর্মসূচিও ঘোষণা করা হচ্ছে যে স্মার্টফোন যদি অবিলম্বে প্রদান করা না হয় তাহলে আগামী 1 অক্টোবর থেকে তাদেরকে নিজস্ব স্মার্টফোন এবং নিজস্ব যে ডেটা প্যাক ব্যবহার করে এই কাজগুলো করতে বারণ করা হচ্ছে, যেটা সরকারি প্রজেক্ট, সেই কাজ তারা বন্ধ করবেন এবং আমরা এটাকে ডিজিটাল স্ট্রাইক হিসেবে নাম দিচ্ছি। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ির সমস্ত সেন্টারে কর্মচারীরা ডিজিটালি কোনো কাজ আর করবেন না। এর ফলে যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যে প্রতিদিনকার যে রিপোর্ট রাজ্য থেকে পাঠানো হয় কেন্দ্রের কাছে, সেই রিপোর্ট যাবে না। সেই রিপোর্ট না গেলে কিন্তু সমস্ত এই প্রজেক্টের সাথে খরচ খরচার সিংহভাগ কেন্দ্র জুগিয়ে থাকে, সেই সমস্ত খরচ খরচা বন্ধ হবে, মানে সমস্ত ব্যয় কিন্তু বরাদ্দ কেন্দ্র বন্ধ করে দেবে। এবং এর সাথে আরেকটা বড় দুর্নীতি হচ্ছে যে আইন অনুযায়ী অঙ্গনওয়াড়িগুলো যে সিস্টেম, সেই সিস্টেমে সুপারভাইজার নিয়োগ করার জন্য যত পদ থাকে সেই পদের 50% থাকার কথা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের জন্য রিজার্ভ থাকার কথা। সম্প্রতি 2019 সালে পরীক্ষা হয়েছিল, 3400 ভ্যাকেন্সি ছিল। তাহলে আইন অনুযায়ী 1700 ভ্যাকেন্সি ওনাদের কাছ থেকে পরীক্ষার মাধ্যমে নিয়ে পড়ে পূরণ করার কথা। দেখা যাচ্ছে যে 300 মাত্র পদ ওনাদের জন্য সংরক্ষিত রেখে বাকি পদে 400 পদ সংরক্ষিত রেখে বাকি পদ সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে সেগুলোকে যা হয় সেটা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতে চলেছি এবং সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে ওনাদের জন্য যে সংরক্ষিত পদ, সেই সংরক্ষিত পদে নিয়োগ করতে হবে।